দর্শক আমন্ত্রণ, রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে ফিরল সীমান্তে কাঁটাতারের বেড়া। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেবে শুভেন্দু সরকার, প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে। মাতৃগর্ভে সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, এ নিয়ে প্রকাশ পেল হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়। আদালতের মতে এই ধরনের চর্চা নারীর জীবনের অধিকারের বিরুদ্ধ। দাম বাড়ল টিসিবির ভোজ্য তেলেরও। মোট ৩টি পণ্য নিয়ে সারা দেশে ট্রাক সেল কার্যক্রম শুরু। পাওয়া যাবে ঢাকায় 50 এবং চট্টগ্রামে মহানগরীর 20টি সহ 720 স্পটে। ঈদুল আজহায় রাজধানীতে বসছে মোট 28টি পশুর হাট। ইজারা প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। হাসিল নির্ধারণে ক্রেতার উপর যেন চাপ না পড়ে, সেজন্য সতর্ক 2 সিটি। গরুর ব্যবসায়ী যারা আছে তারাও যাতে স্বাচ্ছন্দ্যে তাদের গরু ছাগল বিক্রি করতে পারে। আমাদের যে সিটি কর্পোরেশন নিয়ম এবং তাদেরকে যে ইজারা দিয়েছি সেখানে যে শর্ত আলাপ করা আছে, এর বাইরে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে দুপুরে ভারী বৃষ্টিপাত। কিশোরগঞ্জে ভেসে গেল রোদে শুকনো ধান। প্রকৃতির সঙ্গে লড়াই করেই দিন কাটছে হাওড় অঞ্চলের কৃষকদের। হঠাৎ করে বৃষ্টি এলো, ধান লাগালাম, বন লাগালাম, সব বৃষ্টিতে ভিজা এলো, ভিজা হাওড় এলাকা সব ধান বৃষ্টি বাইসে গেল। বৃষ্টি হলো বন আমার সব ভিজাইছে, অনেক বন ভাই দলাই ভরে রয়েছে অনেক। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে 179 রানের লিড বাংলাদেশের হাতে। এখনও 7টি উইকেট। টি-20 বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবারে পুরো আয়োজন। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এমন ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে বাংলাদেশ ও ভারতে শুরু হয়েছে নানা আলোচনা। ২০১১ সালে আলোচিত কিশোরী ফেলানীর মরদেহ দীর্ঘ 4.5 ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকার সেই চিত্র দেশে প্রবল ঝড় তোলে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় ওই কিশোরী। এই তথ্যটি কেন বলছি তার আগে জানিয়ে দিতে চাই আরেকটি তথ্য। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য 4096.70 কিলোমিটার। এর মধ্যে 3239.92 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, যা মোট সীমান্তের 79.8%। এখনও 856.778 কিলোমিটার বা 20.92% সীমান্তে বেড়া বসানো হয়নি। এবার বলছি কেন ফেলানীর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়া। বাংলাদেশ ভারত সীমান্তে এবার কাঁটাতারের বেড়া আরও দীর্ঘ করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসা বিজেপি সরকার। সোমবার হাওড়ায় রাজ্য সচিবের নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেবে তার সরকার। এজন্য ভূমি ও রাজস্ব দপ্তরের সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। নয়া মুখ্যমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ভূমি হস্তান্তরের কাজে এতদিন বাধা দিয়ে আসছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে তা দেয়া হবে বলেও জানান তিনি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 9টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এজন্য 31 মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। নিউ হাইটস
ওই দিক থেকে এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগের বিষয়ে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। যদি মানুষ গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়ে আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে। ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। তো ইনশাআল্লাহ আশা করি ওই পথে যাবে না। কাঁটাতারের বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, খবরেই জানছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর আগেও তিনি এ নিয়ে নানা মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিয়ে বিশ্লেষণ জানবো সহকর্মী ইশরাত সুমার কাছ থেকে। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেকদিন ধরেই একটি সংবেদনশীল ইস্যু। বিশেষ করে সীমান্ত লাগোয়া জেলাগুলোতে জমি অধিগ্রহণ, কৃষক জমি হারানো, স্থানীয় মানুষের আপত্তির কারণে এই বিষয়টি অনেকদিন ধরেই কোনো সুরাহা হয়নি। এছাড়া সবথেকে বড় বিষয় হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক বিরোধের কারণে এই বিষয়টি বারবার আটকে গিয়েছে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে যে লাগোয়া সীমান্তগুলো রয়েছে, সেখান থেকে সীমান্তগুলোতে অনেকদিন ধরেই কিন্তু বিজেপি সরকার কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল এবং তৃণমূল সরকারের কারণে তারা এই বিষয়টি করতে পারছে না বলে তাদের অনেকদিন ধরে অভিযোগ ছিল। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গিয়েছে যে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত রয়েছে প্রায় 2216 কিলোমিটারের সীমান্ত রয়েছে এবং অমিত শাহ জানিয়েছিলেন যে এর মধ্যে 1600 কিলোমিটারের বেশি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ লাগোয়া সীমান্তগুলো রয়েছে সেখানে 550 কিলোমিটারের বেশি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি। শুধুমাত্র তৃণমূলের সাথে রাজনৈতিক বিরোধের কারণে এই বিষয়টি আটকে রয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন আসছে যে বিজেপি সরকার কেন বাংলাদেশের সাথে লাগোয়া সীমান্তগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাইছে, এর পেছনে আসলে কারণটা কি? ভারতের লোকসভায় পেশ করা তথ্য অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্ত থেকে সবথেকে বেশি অনুপ্রবেশকারী আটক করা হচ্ছে এবং ভারতের অভিযোগ যে বাংলাদেশ থেকেই সবথেকে বেশি অনুপ্রবেশকারী তাদের দেশে প্রবেশ করছে এবং তাদের দেশে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করছে, যার কারণে তারা বাংলাদেশের সাথে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে সুরক্ষিত করতে চাইছে, তাদের নিরাপত্তা বিষয়টি তারা সুরক্ষা করতে চাইছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের যে অভিযোগ বিজেপির শীর্ষ নেতৃত্ববৃন্দ কিন্তু অনেক আগে থেকেই তুলেছেন এবং খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু এই একই অভিযোগ করেছেন যে বাংলাদেশ থেকে ভারতে সবথেকে বেশি অনুপ্রবেশ হয়। এমনকি এইবারের যে বিধানসভা নির্বাচন হলো, এর আগে SIR প্রক্রিয়ায় তাদের কিন্তু প্রায় 91 লাখ নাম বাদ গিয়েছে এবং বিজেপির দাবি সেই 91 লাখ কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা। এছাড়া আমরা দেখেছি যে ভারতের গণমাধ্যমগুলোতে কিন্তু বেশ বলা হয়েছে 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারতে যে পরিমাণ অনুপ্রবেশ হয়েছে তার মধ্যে সবথেকে শীর্ষে ছিল বাংলাদেশ, যার কারণে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করে সীমান্ত সুরক্ষিত করতে চায় যাতে করে তারা এই অনুপ্রবেশ ঠেকাতে পারে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু তাদের আজকের মিটিংয়ে কিন্তু জানিয়ে দিয়েছেন যে 45 দিনের মধ্যে BSF-কে তারা জমি হস্তান্তর করবেন এবং সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজের জন্য কাজ শুরু হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো কিন্তু বিজেপি নেতৃত্ব এসেছে এবং তাদের সাথে যে আমাদের সীমান্ত নীতি, আমাদের রাজনীতি, তার একটি নতুন মেরুকরণ শুরু হবে এবং এক্ষেত্রে এবার বোঝা যাচ্ছে যে আগের যে তৃণমূল সরকার ছিল তাদের থেকে কিন্তু বিজেপি সরকার তারা কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ থেকে শুরু করে বাংলাদেশের সাথে সীমান্ত নীতি বা সীমান্ত রাজনীতি বা বাণিজ্য সব ক্ষেত্রেই কিন্তু একটি নতুনত্ব আসবে, একটি পরিবর্তন আসবে। এখন দেখার বিষয় যে সামনের দিকে কি পরিবর্তন, কি নতুন নীতি আসে। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী কাজ করবে না, নয়াদিল্লি এমন আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। ভারত ও বাংলাদেশের মানুষের স্বার্থ বিবেচনায় সম্পর্ক এগিয়ে নেবার বিষয়েও মত দেন এই উপদেষ্টা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চীনের এক্সিম ব্যাংক এই মেগা প্রকল্পে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন হুমায়ুন কবির।
1,500 মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া এখান থেকে এক সন্ত্রাসী হাসিনা এখন আছে ভারতের সভরিন স্পেসে। যে ওইটাও বজায় রাখতে হবে যে ভারতের সভরিন স্পেস থেকে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন করার চেষ্টা না হয় আমাদের দেশে, যাতে তাকে ওই স্পেস না দেওয়া হয়। তো আমরা আশা করি এবং আশ্বস্ত আমরা হয়েছি ভারতের সরকার থেকে যে ওই স্পেসটা তারা দিবে না। মাতৃগর্ভে শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী, এমনটাই বলছে হাইকোর্ট। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, এ সংক্রান্ত হাইকোর্টের রায়ে এসব কথাই বলা হয়েছে। আজ প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট আরও বলেছে, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা এবং অধিকার বিরোধী এবং সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে অনাগত শিশুর ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস তৈরির নির্দেশনাও দিয়েছে। হাইকোর্টের রায়ের ফলে নীতিমালা হয়েছে এবং হাইকোর্ট রায়ে এটাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস ঘোষণা করেছে, যার ফলে যে সমস্ত ডাক্তার, নার্স, ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা এই ধরনের অনৈতিক কাজে জড়িত, অর্থাৎ একজন নারীর গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে প্রকাশ করছেন, যার ফলে সেই শিশুটা ঝুঁকিতে পড়ছে, নারীটা ঝুঁকিতে পড়ছে, এই ধরনের অনৈতিক কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ দিবে। দেশে গত 24 ঘন্টাতে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1459 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হচ্ছে, মারা যাওয়া 6 শিশুর 3 জনই ঢাকা বিভাগের, 2 জন চট্টগ্রাম এবং অপরজন ময়মনসিংহ বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 65 জনে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 350 জনে। তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়িয়ে সারা দেশে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রাজধানীতে দুপুরে এর উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বাজার ঘিরে কোনো কারসাজি যেন না হয় সেজন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা সহ সারা দেশে ফের শুরু হলো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির কার্যক্রম। পণ্য তালিকায় রয়েছে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল, তবে বেড়েছে ভোজ্য তেলের দাম। প্রতি লিটারে 15 টাকা বাড়িয়ে 130 টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি। রাজধানীর আগারগাঁওয়ে সোমবার দুপুরে সংস্থার ভ্রাম্যমাণ এই ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। কিন্তু আগে থেকেই কম দামে পণ্য কিনতে লাইনে দাঁড়ান অসংখ্য মানুষ। সুবিধা অসুবিধার কথা জানান তারা। আগে কিনতাম 200 টাকা, পরে হইলো 30 টাকা, এখন আবার দেবো 60 টাকা। দাম কমান, আর ঈদের আগেই আম করে দিবেন, ঈদের পরও আম করে দেন। 3-4 ঘন্টা দাঁড়ায় থেকে চলে যেতে হয়। এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিলে আমাদের জন্য ভালো হয়। সুন্দর করে শৃঙ্খলা করে যদি মালটা দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো সুবিধা হয়। এখানে সামনে ঈদ, মাল আনে 500 লোকের, মাল দেয় আউট লোকের 300, 200 গোপনে বেচা পালায়। মন্ত্রীর দাবি, টিসিবির আগের তালিকায় অন্তর্ভুক্ত 1 কোটি উপকারভোগীর মধ্যে প্রায় 59 লাখের তথ্য প্রশ্নবিদ্ধ ছিল। বর্তমানে স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। গত সরকার পতনের পরে আমরা দেখলাম যে 1 কোটি উপকারভোগীদের মধ্যে প্রায় 59 লাখই প্রশ্নবিদ্ধ ছিল, ভুয়া ছিল। 1 কোটির মধ্যে 59 লাখ। নতুনভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা 80 লাখে এনে পৌঁছেছি। আরও 20 লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এ সময় বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থার উপরে যে সরকারের মাধ্যমে একটা কার্যকর পর্যবেক্ষণ, মনিটরিং ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসব। টিসিবি জানায়, প্রতিদিন ঢাকা মহানগরে 50টি, চট্টগ্রাম মহানগরীতে 20টি, অন্য 6টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে 15টি করে এবং অবশিষ্ট 56টি জেলায় 10টি করে মোট 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হবে, যা চলবে 21 মে পর্যন্ত। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহায় রাজধানীতে মোট 28টি পশুর হাট বসবে। এর মধ্যে 26টি অস্থায়ী। ঈদের দিন সহ 5 দিন এসব হাটে বেচাকেনা চলবে।
যত্রতত্র কোনো হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। ঢাকার 2 সিটিতে প্রস্তাবিত অস্থায়ী কোরবানির পশুর হাট মোট 26টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 11টি এবং ঢাকা উত্তর সিটিতে 15টি অস্থায়ী হাটের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন মাঠ, খোলা জায়গা ও সড়ক সংলগ্ন এলাকায় বসবে এসব অস্থায়ী পশুর হাট। সিটি কর্পোরেশন এগুলো ইজারা দিবে। কয়েকটির ইজারা প্রক্রিয়া শেষ করা হয়েছে। ক্রেতা বিক্রেতার নিরাপত্তা এবং হাট ব্যবস্থাপনা নির্বিঘ্ন করার উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। 3 ধাপে 1 সপ্তাহের মধ্যে বাকি পশুর হাটের ইজারা প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। এরপর অনুমোদিত সময়ে হাট বসানোর যাবতীয় প্রস্তুতি নিতে পারবেন ইজারাদাররা। অস্থায়ী হাটগুলোর পাশাপাশি রাজধানীর 2 স্থায়ী পশুর হাট গাবতলী ও সারুলিয়াতে যথারীতি কোরবানির পশু কেনাবেচা হবে। 2 সিটির প্রশাসক জানিয়েছেন, ক্রেতা বিক্রেতার সুবিধা নিশ্চিত করতে পানি, বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তার সবকিছু মাথায় রেখে নেওয়া হচ্ছে প্রস্তুতি। সব রকম প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। গরুর ব্যবসায়ী যারা আছে তারাও যাতে স্বাচ্ছন্দ্যে তাদের গরু ছাগল বিক্রি করতে পারে, পাশাপাশি যারা ক্রেতা যারা যাবে তারাও যাতে স্বাচ্ছন্দ্যে ক্রয় করে আবার ফিরতে পারে। সব বিষয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা এই সমস্ত বিষয়ে কমিটি করে দিয়েছি। যেমন গতবার খিলক্ষেতের ফ্লাইওভারের নিচে ছিল একটা রাস্তার মধ্যে, আমরা সেটাকে দিইনি, জনদুর্ভোগের কারণে যানজট হয়ে যায়, সেটা অন্যত্র আমরা ভিতরে দিয়েছি। আরও অনেকে আবেদন করেছিল বিভিন্ন জায়গায়, আমরা পরে ওটাকে যাচাই বাছাই করে দেখলাম সেখানে জনদুর্ভোগ এবং দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে, রেল লাইন পড়ে গেছে পাশে, সেগুলোকে আমরা ক্যান্সেল করেছি। কোরবানি পশুর হাসিল নির্ধারণের ব্যাপারে ক্রেতাদের ওপর যাতে চাপ না পড়ে তা বিবেচনা করা হবে বলে জানান তারা। এটা জনগণের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা যেমন আইনসঙ্গত নয়, তেমনিভাবে আমাদের যে সিটি কর্পোরেশনের নিয়ম এবং তাদেরকে যে ইজারা দিয়েছি সেখানে যে শর্ত আরোপ করা আছে এর বাইরে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। নাগরিকদের জন্যই তো সবকিছু, তাই না? আমরা তো নাগরিক সুযোগ সুবিধাটা নিশ্চিত করতে চাই, নাগরিকদের উপর যাতে কোনো বার্ডেন না হয় সেটাই আমরা করতে চাই। সেই বিষয়টা তো আমার খেয়াল থাকবেই। প্রতি বছর পশুর হাট ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট ও জনভোগান্তি। হাট শেষে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও থাকে নানা অভিযোগ। তাই এবার শুরু থেকেই কার্যকর ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে দুপুরে বৃষ্টি হয়েছে, এতে তাপমাত্রাও কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল বৃষ্টি কমে যেতে পারে, তবে বুধবার থেকে অন্তত 3টি বিভাগে অর্থাৎ রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে সোমবার দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত রাজধানীতে 23 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় নোয়াখালীর মাইজদীতে 35 মিলিমিটার। এদিকে গত কয়েকদিনের রোদে কিছুটা স্বস্তি ফিরলেও ফের চরম দুর্ভোগে কিশোরগঞ্জের ইটনা হাওড়ের কৃষকরা। দুপুরে বৃষ্টিতে ভেসে গেছে রোদে শুকনো পাকা ধান, সেই সঙ্গে বজ্রপাতের আতঙ্কে দিন কাটছে তাদের। গত কয়েকদিন রোদ উঠায় কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকদের মাঝে যে স্বস্তি ফিরে এসেছিল বৃষ্টিতে, তা অনেকটাই দুশ্চিন্তায় পরিণত হয়েছে। হঠাৎ করে নেমে গেছে বৃষ্টি, আমরা কি করা, মন্ত্র করার কিছু নাই। উড়ি মুড়ি করে কিছু জ্বালা করছি আর কিছু ভাইনে বাসায় নিয়ে গেছে। দিনে আবহাওয়াটা ভালো ছিল, বিকালে হঠাৎ করে বৃষ্টি হলো, বন আমার সব বিদায়ছে। অনেক বন ভাই দলাই ভরে রয়েছে, এখন গরু খাওয়ার মতো না বন, প্রায় শুকায় গেছে। এই অবস্থায় হঠাৎ করে 2:30-3টার দিকে বৃষ্টি আইসা আমাদের ধানগুলি ভাসায় নিয়ে গেছে। এমনিতেই বন্যা কবলিত আমরা, তারপরেও আবার ধানগুলির রং হালচে অবস্থা হয়ে গেছে। আমরা তো শেষ ভাই। তো এই জায়গায় যে আমরা এই টাটার মধ্যে যে কই যাইমু, আমরা দিক দিশা না পাই না। তো আমরা একটা যদি আশ্রয় কেন্দ্র থাকতো এই জায়গার মধ্যে আমরা যাইতে পারতাম। এরপরে শত শত শ্রমিক হাওড়ে কাজ করে, তাদের বিশুদ্ধ পানি খাওয়ার মতো একটা পরিবেশ নাই। এই পরিবেশটাও হইলে আমরা অনেক উপকৃত হইতাম। এই পর্যন্ত প্রায় 13,000 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত কৃষক প্রায় 60,000। কিশোরগঞ্জের হাওড় অঞ্চল থেকে মশিউর রহমান, দীপ্ত সংবাদ।
আসন্ন কুরবানির ঈদে ধাপে ধাপে পোশাক শ্রমিকদের ছুটি দেওয়া হবে। এতে ঈদ যাত্রায় ভোগান্তি অনেকটাই কমবে বলে প্রত্যাশা সড়ক পরিবহন ও নৌ ও রেলপথ মন্ত্রীর। এছাড়া হাইওয়ের পাশে বা উপরে পশুর হাট বসানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এই মন্ত্রী। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথাই বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদ উল আজহা পালন করতে প্রতিবছর রাজধানী ছেড়ে যান বিপুল সংখ্যক মানুষ, কিন্তু সড়ক পথে যেখানে সেখানে পশুর হাট, পশুবাহী ট্রাক ও বাড়ি ফেরা লোকজনের গাড়ির চাপ থাকায় সব মিলে ঈদযাত্রা যেন পরিণত হয় চরম দুর্ভোগে। তার উপর আসন্ন কোরবানির ঈদের সময় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে সোমবার বিকেলে সচিবালয়ে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে তুলে ধরেন তার মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগের কথা। বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল যে তারা 3টি স্তরে গার্মেন্টসটাকে ছুটি দিবেন, কিন্তু গতবার সেটা সম্ভব হয়নি, শেষ দিনে এসেই চাপটা পড়েছিল। এবার আমরা আবার চেষ্টা করেছি যে বেসরকারি যে মালিক যারা আছেন, যারা ব্যক্তি পর্যায়ে পরিবহন মালিক, তাদেরও পর্যাপ্ত বাস যাতে ওখানে রাখা যায়, ওই 1 দিন 2 দিন এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায় তার জন্য বাসের সংখ্যা বাড়ানো, সড়কে শৃঙ্খলা, 69টা মোবাইল কোর্ট থাকছে, হাইওয়ে পুলিশ থাকছে, বিআরটি টিম থাকছে, সমস্ত শক্তি তো প্রয়োগ করা হবে। তিনি আরো বলেন, হাইওয়ের পাশে বা উপরে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। এলজিআরডি মন্ত্রণালয় ইজারা দেয়, আমি বলে দিয়েছি হাইওয়ের পাশে উপরে কোনো গরুর হাট হবে না, তারা এগ্রি করেছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এর আগে সকালে এক সংলাপে অংশ নিয়ে ধর্মমন্ত্রী বলেন, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি তাদের অনেকেই উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করছে। এছাড়া সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন সহ্য করা হবে না বলেও জানান তিনি। ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদের পদত্যাগের পর এবার নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মনামি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। শেহরিন আমিন জানিয়েছেন, শিক্ষকতা পেশার 7 বছরের প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছে তার ছিল না। তবে 2024 সালের 28 আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দিন আহমদের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করার তাড়না থেকেই তিনি এই দায়িত্ব নিয়েছিলেন বলেও পোস্টে উল্লেখ করেছিলেন মনামি। শিক্ষকদের ডাকা কমপ্লিট শাটডাউনের কর্মসূচির কারণে অচলাবস্থা দেখা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। পদোন্নতির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন এবং প্রশাসনিক দায়িত্ব থেকেও পদত্যাগ করে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষকরা। এর অংশ হিসেবেই সোমবার বেলা 11:30টার দিকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের অফিসে তালা লাগিয়ে দেন। এর আগে তাদেরকে অফিস কক্ষ থেকে বের করে দেওয়া হয়। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। গত 21 এপ্রিল থেকে শিক্ষকদের পদোন্নতির দাবিতে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়। প্রথমে কর্মবিরতি, পরে শাটডাউন এবং সবশেষ 28 এপ্রিল সংবাদ সম্মেলনে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন তারা। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার আহমেদ। তিনি জানিয়েছেন, কারিনার অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি, তবে চিকিৎসার আপাতত কারিনার চিকিৎসকরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। তারা জানিয়েছেন, কারিনা হেপাটাইটিস এতে আক্রান্ত হয়েছে এবং একই সঙ্গে তার ফ্যাটি লিভারের সমস্যাও রয়েছে। গত শুক্রবার থেকেই এই অভিনয়শিল্পী লাইফ সাপোর্টে রয়েছেন। এর আগে কায়সার আহমেদ জানিয়েছিলেন, সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে তার জন্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে ব্যাংককের কারাগার থেকে মুক্তি পান তিনি। বিবিসি জানিয়েছে, দুর্নীতির অভিযোগে 1 বছরের কারাদণ্ড হয়েছিল 76 বছর বয়সী এই ধনকুবেরের। তবে দণ্ডের 8 মাস পার হওয়ার পর বিশেষ শর্তে মুক্তি পেয়েছেন তিনি। বাকি 4 মাস কারাগারের বাইরে থাকার অনুমতি পেলেও তাকে সারাক্ষণ একটি নজরদারি যন্ত্র পরে থাকতে হচ্ছে।
গত টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ নিতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM অলি উল্লাহকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। আগামী 15 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে ফিরল সীমান্তে কাঁটাতারের বেড়া। আগামী 45 দিনের মধ্যে BSF-কে জমি বুঝিয়ে দেবে শুভেন্দু সরকার। প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। ওই নমুনায় যদি কেউ ভোটার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে। মাতৃগর্ভে সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, এ নিয়ে প্রকাশ পেল হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়। আদালতের মতে এই ধরনের চর্চা নারীর জীবনের অধিকারের বিরুদ্ধ। দাম বাড়ল TCBর ভোজ্য তেলেরও। মোট 3টি পণ্য নিয়ে সারা দেশে ট্রাক সেল কার্যক্রম শুরু। পাওয়া যাবে ঢাকায় 50 এবং বন্দরনগরীর চট্টগ্রামের 20টি সহ 720 স্পটে। ঈদুল আজহায় রাজধানীতে বসছে মোট 28টি পশুর হাট। ইজারা প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। হাসিল নির্ধারণে ক্রেতার উপর যেন চাপ না পড়ে সেজন্য সতর্ক 2 সিটি। গরুর ব্যবসায়ী যারা আছে তারাও যাতে স্বাচ্ছন্দ্যে তাদের গরু ছাগল বিক্রি করতে পারে। আমাদের যে সিটি কর্পোরেশন নিয়ম এবং তাদেরকে যে ইজারা দিয়েছি সেখানে যে শর্ত আলাপ করা আছে এর বাইরে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে দুপুরে ভারী বৃষ্টিপাত। কিশোরগঞ্জে ভেসে গেল রোদে শুকানো ধান। প্রকৃতির সঙ্গে লড়াই করে দিন কাটছে হাওড় অঞ্চলের কৃষকের। হঠাৎ করে বৃষ্টি এলো, ধান লাগালাম, বন লাগালাম, সব বৃষ্টিতে ভিজা এলো। ভিজা হাওড় এলাকা সব ধান বৃষ্টি বাইসে গেল। বৃষ্টি হলো বন আমার সব ভিজাইছে, অনেক বন ভাই দলাই ভরে রয়েছে অনেক। সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে 179 রানের লিড বাংলাদেশের। হাতে এখনও 7টি উইকেট। টি-20 বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে যুব ক্রীড়া মন্ত্রণালয়। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।